প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তো দেখো, তোমাদের 2027-এর মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করি তোমাদের রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ভলিউম 2 বের হয়। তো ভলিউম 1 বের হয়েছে প্রথমে। তো তোমাদের প্রথম ইউনিট টেস্ট এবং দ্বিতীয় ইউনিট টেস্ট নিয়ে এই বইটি গঠিত। তো এই বইয়ের সম্পূর্ণ রিভিউ আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আজ আমি তোমাদের ভূগোল বিষয়ের প্রথম ক্লাস করছি এই বইয়ের থেকে। আর রিভিউর ক্লাসটা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে। কত দাম কি এ টু জেড বলা রয়েছে, আর বই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে, ব্যাখ্যা দেওয়া রয়েছে। আচ্ছা, এই প্রশ্নবিচিত্রার থেকে আজ আমি তোমাদের ভূগোলের যে পর্ষদের প্রশ্নপত্র রয়েছে সেই পর্ষদের প্রশ্নপত্রর উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। চলো বইয়ের ভূগোলের পেজের মধ্যে যাওয়া যাক। দেখো, এখানে এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 হবে, কিন্তু এটা 2025 অনুযায়ী লিখে রেখেছে। যাই হোক, এটা হচ্ছে তোমাদের 2026-এ যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে এখান থেকে হবে, ঠিক আছে। তো এই যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রসারিত প্রকাশিত নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তরের ক্লাস করব। এখানে তোমাদের একের দাগের যে 8টা প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো এমসিকিউ প্রশ্ন, এগুলোর উত্তর পিছনেই দেওয়া রয়েছে। অর্থাৎ টোটাল তোমাদের প্রথম ইউনিট টেস্টে 19টি মডেল সেট প্লাস এই প্রশ্নপত্র এই নিয়ে 20টি, এর শেষেই দেখবে উত্তর দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা উত্তরগুলো দেখে নেবে। এখান থেকে তোমাদের উত্তর দেয়া নেই, যেহেতু এগুলোর আমি আলোচনা করে দিচ্ছি। বড় প্রশ্ন ছোট প্রশ্ন সমস্তটা এ টু জেড যা আছে, তো নোটপ্যাডের মধ্যে আমি সুন্দর করে লিখেছি। চলো ওখানে গিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তো দেখো, এখানে আমি নোটপ্যাডের মধ্যে এসেছি। তো এটাই তোমাদের উত্তরপত্র, ঠিক আছে। উত্তরপত্র, এখানে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো লিখেছি, তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা যদি পিডিএফটা নিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। সম্পূর্ণ পিডিএফ কপি, মানে সম্পূর্ণ যতগুলো টপিক রয়েছে মডেল সেট রয়েছে, সম্পূর্ণ মডেল সেটের পিডিএফ কপি তোমরা আমাদের কাছ থেকে খুবই কম টাকার পরিমাণে কিনতে পারো। তো অবশ্যই তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যদি কেউ নিতে ইচ্ছুক হও। নাহলে এইরকমই আমরা ক্লাস করে দিচ্ছি, তোমরা চাইলে খাতাতে উত্তরগুলো লিখে নিতে পারো। বিভাগ খ দেখো, তোমাদের এখানে বলা রয়েছে, বা গ্রুপ বি নামে তোমরা জানবে। এখন থেকে এগুলো জেনে রাখো, মাধ্যমিকে কাজে আসবে। 2027-এ তোমাদের মাধ্যমিক, এখানে গ্রুপ বি এরকমই তোমাদের মাধ্যমিক প্রশ্নপত্রে লেখা থাকবে, ঠিক আছে। বা এরকমই বিভাগ খ লেখা থাকবে। দেখো, 2-এর একে বলা রয়েছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। মানে ঠিক বা ভুল যেটাকে বলা হয়, এটা তোমরা জেনে রাখো। আগামী দিনে টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা যখন করাবো তোমাদেরকে নভেম্বর মাসের দিকে এগুলো বেরোবে, তো সেখানে থাকবে। 2-এর একের প্রশ্ন দেখো, নদী মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টিতে সহায়ক। এটা ভুল। উত্তরটা কী হবে? ভুল হবে। অর্থাৎ জোয়ার ভাটা দ্বীপ গঠনে বাধা দেয়, ঠিক আছে। এটা হচ্ছে বদ্বীপ গঠনে, যেহেতু মানে নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপে বদ্বীপ সৃষ্টিতে সহায়ক বলেছে, কিন্তু না, এটা তো সৃষ্টিতে সহায়ক নয়, তার জন্য এটা হচ্ছে ভুল হবে, উত্তরটা ঠিক হবে না। 2-এর একের 2-এটা দেখো, একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো মৎস্য প্রক্রিয়াকরণ শিল্প। এটা হচ্ছে ঠিক হবে উত্তরটা। ঠিক লিখে নেবে তোমরা, বা তোমরা চিহ্ন দ্বারা লিখতে পারো, মানে ঠিক অথবা ভুল। যেটা ঠিক হবে সেটা টিক চিহ্ন, যেটা ভুল হবে ক্রস চিহ্ন দিতে পারো। তারপরে দেখো, 2-এ যাব, শূন্যস্থান পূরণ করো। 2-এ দেখো বলা রয়েছে, 2-এর একের প্রশ্ন, ইয়াদাং সৃষ্টির ক্ষেত্রে কঠিন ও কোমল শিলার স্তর পরস্পরের সঙ্গে উলম্বভাবে বা লম্বভাবে অবস্থান করে। এখানে দেখো, এখানে তোমাদের যে প্রশ্নটা ছিল, এই যে পরস্পরের সঙ্গে তারপরে ড্যাশ ছিল, এই যে উলম্বভাবে হবে, আমি যেখানে এখানে দেখো হাইলাইট করে দিচ্ছি। তো এটা হচ্ছে শূন্যস্থানে তোমরা লিখবে, শূন্যস্থানটা এখানেই হবে, উত্তরটা শূন্যস্থানে এটাই উত্তর লিখবে। 2-এ দেখো বলা রয়েছে, হিমশিরি প্যাটার্ন স্টান হ্রদ সৃষ্টি হয়। এখানে দেখো বলা রয়েছিল যে হিমশিরিতে ড্যাশ হ্রদ সৃষ্টি হয়, প্যাটার্ন স্টান হ্রদ, এটার শূন্যস্থানে এটা করবে, আমি দাগিয়ে দিলাম স্ক্রিনে, এটাই হবে শূন্যস্থানে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট স্তম্ভ মেলাও বলা রয়েছে তোমাদের। আর হচ্ছে এখানে দেখো বলা রয়েছে যে দেখো ক স্তম্ভ খ স্তম্ভ তোমাদের দেওয়া রয়েছে। উত্তরগুলো আমি এখানে এরকমভাবে লিখে দিয়েছি বুঝিয়ে দেবো বলে। এটা যেহেতু র ফাইল, যখন পিডিএফটা ফাইনালি আমরা প্রস্তুত করব সেখানে কিন্তু এইরকম বইয়ের মতন ছক করা থাকবে, এরকম বইয়ের মতন ছক করা থাকবে, ওগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। দেখো বলা রয়েছে 2-3-এর একেরটা বলা রয়েছে, দেখো কি, যে এখানে দেখো গারা বলা রয়েছে, 2-3-এর একেরটা গারা বলা রয়েছে। উত্তরটা হবে যেটা, এর সাথে 2 নম্বরটা হবে। অর্থাৎ দেখো এখানে তোমাদের এই যে বইতে দেখো, এই যে বায়ুর
এইটা হবে আর কি বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া। এখানে দেখো আমি লিখে দিয়েছি সোজা সোজা করে। তারপরে দেখো 2-3 2-এরটা গ্রাবরেখা, এটার সাথে 1 নাম্বারটা হবে অর্থাৎ হিমবাহের সঞ্চয় কার্য। 2-3-3-এরটা বিশাখাপত্তনম, এর সাথে তোমরা করো 3 নাম্বারটা অর্থাৎ বন্দর শহর একটা বিশাখাপত্তনম। 2-4-এ যাচ্ছি, এক কথায় উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের, মানে এগুলো সবই এক করে তোমরা এতক্ষণ যেগুলো দেখছো। দেখো দেখো প্রশ্ন বলা রয়েছে, ভাগীরথী হুগলি নদীর সক্রিয় বদ্বীপ অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ প্রধানত কী প্রকৃতির? উত্তর করবে লম্বাণু বা ম্যানগ্রোভ অরণ্য বা এই প্রকৃতির, এরকমই লিখতে পারো, মানে ম্যানগ্রোভ লিখে প্রকৃতির লিখে দিবে। যেমন উদাহরণ দিয়ে দেবে সুন্দরী গরান গেঁয়ো। তারপরে দেখো নেক্সট তোমাদের এই একটাই প্রশ্ন ছিল আর কি, বিভাগ গতে যাব। বিভাগ গতে বলা রয়েছে বা গ্রুপ সি, ঠিক আছে। আর বিভাগ ক হচ্ছে গ্রুপে, সেই হিসাবে ধরতে গেলে এটা সি, যেহেতু বিভাগ গ। প্রতিটি প্রশ্নের মান 2। দেখো এখানে তোমাদের টোটাল প্রশ্ন আছে 4টা প্রশ্ন। দেখো বলা রয়েছে হিমরেখার উচ্চতা কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত? হিমরেখার উচ্চতা মূলত অক্ষাংশ, ঋতু পরিবর্তন, ঠিক আছে। উচ্চতা মূলত অক্ষাংশ, ঋতু পরিবর্তন। এখানে দেখো একটু ঠিক করে নেবে, উষ্ণতা করবে, এটা হচ্ছে উষ্ণতা হবে, আমি ঠিক করে নেব, উষ্ণতা করবে, ঠিক আছে। উষ্ণতা এবং ভূমির ঢালের উপর নির্ভর করে। আচ্ছা তারপরে দেখো উচ্চতা এবং ভূমি ঢালের উপর নির্ভর করে। অক্ষাংশ বাড়লে হিমরেখার উচ্চতা কমে। মেরু অঞ্চলে সমুদ্রতল থাকে, মেরু অঞ্চলে সমুদ্রতলে থাকে আর কি, মানে সমুদ্রের তলায় এটা থাকে, যেটা হচ্ছে তোমার আইসোস্ট্যাসিস থেকে নেওয়া, ঠিক আছে। আর অক্ষাংশ কমলে নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়, মানে তখন জলের উপরে থাকে। তারপর দেখো নেক্সট 3-2 প্রশ্ন বলা রয়েছে মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্যের 2টি শর্ত উল্লেখ করো। আগে তোমরা টেক্সটগুলো ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলেই উত্তরগুলো করতে পারবে। দেখো উদ্ভিদহীনতা প্রথম পয়েন্ট করবে, এখানে একটু পয়েন্ট দিয়ে লিখে দিয়েছি। মরু অঞ্চলে গাছপালা না থাকায় বায়ু অবাধে প্রবাহিত হতে পারে এবং শিলাস্তরে আঘাত আনে, ঠিক আছে। 2-এর দাগে দেখো যান্ত্রিক আবহাওয়ার বিকার, এখানে দিনের বেলা প্রচণ্ড তাপ এবং রাতে প্রচণ্ড শীতের কারণে শিলাস্তর ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যা বায়ুকে ক্ষয় করতে সাহায্য করে। 3-3 প্রশ্ন দেখো ঝুম চাষ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে? পাহাড়ি ঢালে বনজঙ্গল পুড়িয়ে চাষ করার ফলে মাটির উপরিভাগে বাঁধন আলগা হয়ে যায়। হ্যাঁ, বৃষ্টির সময় এই আলগা মাটি সহজেই ধুয়ে নিচের দিকে নেমে আসে, ফলে ব্যাপক হারে মৃত্তিকার ক্ষয় ঘটে। 4-এটা দেখো ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কী বোঝো? ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে পরিবেশকে সুরক্ষিত রেখে বর্তমান উন্নয়ন সাধন করাই হলো ধারণযোগ্য উন্নয়ন। এতে প্রাকৃতিক সম্পদের অপচয় না করে পরিবেশ বান্ধব উন্নয়নকে গুরুত্ব দেয়, ঠিক আছে। আমার পরিবেশের যে সমস্ত জিনিসপত্র তাদের উপর গুরুত্ব দেওয়া হয়, কিন্তু হ্যাঁ মানে প্রাকৃতিক সম্পদের অপচয় হবে না এতে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট বিভাগ ঘতে যাব, গ্রুপ ডি। প্রতিটি প্রশ্নের মান 3 অথবা 4 হিসাবে লেখা রয়েছে, কিন্তু তোমাদের এখানে দেখো, এখানে এই যে বিভাগ যে ঘ, সেই বিভাগ ঘয়ে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে দেওয়া রয়েছে, কিন্তু উত্তরগুলো 4 নাম্বার হিসাবে সাজিয়েছি। দেখো বলা রয়েছে, দেখো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা তোমরা কিভাবে করবে আমি লিখেছি, তোমরা যদি না বুঝতে পারো তবু আমি হাতে একবার তো ওখানে স্ক্রিনশট আকারে দিয়ে দিয়েছি। মানে বৈশিষ্ট্য, নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা, এরকম ঘর করবে। এবারে কোন ঘরে কীটা লিখবে? প্রথমে বৈশিষ্ট্যের ঘরে লিখবে আকৃতি, ঠিক আছে। আকৃতিটা বৈশিষ্ট্যের ঘরে লিখবে। তারপরে লিখবে ইংরেজি ভি অক্ষরের মতন দেখতে হয়, কোনটা বলো তো? এই যে দেখো নদী উপত্যকাটা। হিমবাহ উপত্যকাটা কি লিখবে? এটি ইংরেজি ইউ অক্ষরের মতন দেখতে হয়। এটা তোমরা কোন ঘরে লিখবে? হিমবাহ উপত্যকার যে ঘরটা করেছো সেই ঘরটাই লিখবে এটা। তারপর দেখো পার্শ্ব ও নিম্নক্ষয় বা পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয়, এভাবেও তোমাদের কোনো কোনো বইতে দেওয়া থাকে। এখানে নিম্নক্ষয় অপেক্ষাকৃত বেশি হয়, এখানে পার্শ্বক্ষয় নিম্নক্ষয় প্রায় সমানভাবে ঘটে। দুটো ঘরে তোমরা লিখে নেবে দুভাবে। ঢাল ও মসৃণতা, এটা বৈশিষ্ট্যের ঘরে লিখতে বলেছিলাম, যেমনটা প্রথম ঘরে লিখবে এর পার্শ্বদেশ ঢালু এবং তলদেশ কিছুটা এবড়ো খেবড়ো হতে পারে। দ্বিতীয় ঘরে লিখবে অর্থাৎ শেষ ঘরে কী লিখবে? পার্শ্বদেশ খাড়া এবং তলদেশ প্রশস্ত ও মসৃণ হয়, মানে এটা কোন ঘরে লিখবে? হিমবাহ উপত্যকার ঘরে লিখবে। তারপরে দেখো নেক্সট হচ্ছে প্রবাহের পথ। এখানে তোমাদের 3 নাম্বারে লিখতে বলেছে, 4টা পয়েন্ট দিয়ে দিয়েছি, জন্য 4 নাম্বার মতো লেখা। প্রত্যেকটি পয়েন্ট লিখলে 1 নাম্বার করে এই হিসাবে দেওয়া হয়। তখন নদী ছোটোখাটো বাধা এড়িয়ে আঁকাবাঁকা পথে চলে, হিমবাহ শক্তিশালী হওয়ায় বাধা কেটে সোজা পথে চলে। 4-2 যাচ্ছি, ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের মানুষের বিপর্যয় ডেকে আনছে, যুক্তিসহ ব্যাখ্যা করে। মানে ভৌম জলটা অতিরিক্ত ব্যবহার হচ্ছে, তার ফলে মানব জীবনে কী প্রভাব ফলে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের বিভিন্ন
টেক্সট বইতে এভাবে প্রশ্নটা থাকে বা আগামী দিনের যে সমস্ত টেস্ট পেপারগুলো বেরোবে সেখানে কিন্তু এই প্রশ্নটা এরকম ঘুরিয়ে দেওয়া থাকে, মানে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে মানব জীবনে কী কী ক্ষতি দেখা যায় আর কি। দেখো এখানে লিখবে যেটা, যে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে সৃষ্ট বিপর্যয়গুলো হলো, এক, জলস্তর নেমে যাওয়া। কী লিখবে, যথেচ্ছ ব্যবহারের ফলে মাটির নিচে জলের যে স্তর বা ওয়াটার টেবিল দ্রুত নিচে নেমে যায়, ফলে গভীর নলকূপ আর জল পাওয়া যাচ্ছে না, মানে গভীর যে সমস্ত নলকূপগুলো। 2 নম্বর, আর্সেনিক ও ফ্লাইড দূষণ। কি না, জলস্তরের নিচে নেমে যাওয়ার ফলে মাটির স্তরে থাকা আর্সেনিক ও ফ্লোরাইড জলের সাথে মিশছে বা মিশে যাচ্ছে, যা পান করলে মানুষের শরীরে মারণ রোগ যেগুলো সেগুলো সৃষ্টি হচ্ছে। 3 নম্বর পয়েন্ট লিখবে, ভূমি বসে যাওয়া, মানে মাটির বসে যাওয়া। মাটির নিচে শূন্য স্থান থেকে জল তুলে নেওয়ার ফলে মাটির ধারণ ক্ষমতা কমে যায়, ফলে অনেক ক্ষেত্রে ভূমি বসে গিয়ে বড় বড় ফাটল বা ধসের সৃষ্টি হয়। 4 নম্বর, মরুকরণ ও চাষবাসের ক্ষতি। জলস্তর নেমে যাওয়ার ফলে গাছপালা জল পায় না, ফলে পরিবেশ ক্রমশ শুষ্ক হয়ে যায় এবং কৃষিজ যে সমস্ত কাজবাজগুলো করা হয় অর্থাৎ কৃষিকাজে সেচের জলের তীব্রতা সংকট দেখা দেয়। এবারে দেখো বিভাগ মতে যাব। বিভাগ মতে বলা রয়েছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে, এগুলো 5 নম্বরের প্রশ্ন বলা রয়েছে। দেখো প্রথম প্রশ্ন 5-এর 1-এর প্রশ্ন, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কীভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে তা উদাহরণ সহ আলোচনা করো। এগুলো পয়েন্ট করে করে লিখতে হবে। দেখো পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বর্তমানে এক অস্তিত্ব সংকটের সম্মুখীন। সুন্দরবনের উচ্চতা বৃদ্ধির থেকে শুরু করে লবণাক্ততা বেড়ে যাওয়া, নানানভাবে এই বনের বাসস্থান ক্ষতি হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পূর্ণচ্ছেদ দেবে, যেখানে যেখানে কমা পূর্ণচ্ছেদ তোমরা একটু লক্ষ্য করে নেবে। সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো নিচে উদাহরণ সহ আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট কী দিবে, এগুলো এতক্ষণ যেটা দেখলে ভূমিকাটা দেখলে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ভূমির নিম্নজন জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। সুন্দরবনের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 মিটারেরও কম। উদাহরণস্বরূপ গবেষণায় দেখা গেছে গত 30 বছরে সুন্দরবন প্রায় 250 বর্গ কিলোমিটারের ভূমি হারিয়ে ফেলেছে। লোহাচড়া এবং বেডফোর্ড এর মতন দ্বীপগুলো ইতিমধ্যেই সম্পূর্ণ পানির নিচে অর্থাৎ জলের নিচে চলে গেছে বা তলায় চলে গেছে। ধারণা করা গেছে বা ধারণা হচ্ছে, যাই বলো না কেন এভাবেই লিখতে পারো ভাষাটা, 2070 সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরও বাড়লে সুন্দরবনের বড় একটি অংশ স্থায়ীভাবে প্লাবিত হবে। 2 নম্বর পয়েন্ট দেবে, লবণাক্ততা বৃদ্ধি। সমুদ্র জলের পানি অর্থাৎ জলের আর কি স্থলভাগের দিকে এগিয়ে আসায় নদী ও মাটির লবণাক্ততা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। এতে মিষ্টি পানি প্রবাহ কমে যাওয়ার ফলে বনের উদ্ভিদ ও প্রাণী জগৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদাহরণ, সুন্দরবনের প্রধান গাছ সুন্দরী অতিরিক্ত লবণাক্ততা সহ্য করতে পারে না। লবণাক্ততা বাড়ার ফলে এই গাছের আগা মারা যেটা আছে টপ ডাইং ডিজিজ নামে পরিচিত রোগ দেখা যাচ্ছে। আগামারা রোগ আর কি গাঁয়া ভাষায় এটাকে ডাকা হয়, যার ফলে বন থেকে সুন্দরী গাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট লিখবে, ঘূর্ণিঝড়ের তীব্রতা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি। অর্থাৎ দেখো বৈশ্বিক উন্নয়নের ফলে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও শক্তি আগের চেয়ে অনেক বেড়ে গেছে। উদাহরণ কি, গত কয়েক বছরে সুন্দরবনের সিডর, আইলা, আমপান এবং ইয়স নামক যে এর মতন বিধ্বংসী ঘূর্ণিঝড় সেইগুলি শিকার হয়েছে এই সুন্দরবন। ঠিক আছে, এই ঝড়ের তীব্রতা জলোচ্ছ্বাসের বনের ভেতরে মিষ্টি পানির পুকুরগুলো লোনা পানিতে ভরিয়ে দিয়েছে বা পরিণত করে দিয়েছে, যা হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণী সুপেয় পানির সংকট তৈরি করছে। মানে এরা তো মিষ্টি জল খায়, এদের নোনা জল তো আর খেতে পারে না এরা, যার ফলে কী হচ্ছে, এদের জলাভাব দেখা দিয়েছে বা সংকট দেখা দিয়েছে এদের ক্ষেত্রে, এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে। জীববৈচিত্র্যের উপর প্রভাব 4 নম্বর পয়েন্ট দেবে, আবাসস্থল ধ্বংস হওয়ায় এবং খাদ্যের অভাবে সুন্দরবনের আইনিক প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে, হুমকির মুখে দাঁড়িয়েছে। উদাহরণ কি, সমুদ্রের উচ্চতা 28 সেন্টিমিটার বাড়ালে বাঘের প্রায় 96% আবাসস্থল বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া লবণাক্ততা বাড়ায় স্বাদু পানির মাছ কমে গেছে, অর্থাৎ স্বাদু জলের যে সমস্ত মাছগুলো বসবাস করে সেগুলো কমে গেছে, যা স্থানীয় মৎস্যজীবী এবং প্রাণীদের খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটাচ্ছে। 5 নম্বর পয়েন্ট দেবে, মানুষের জীবিকার উপর প্রভাব। জলবায়ু পরিবর্তন শুধুমাত্র প্রাকৃতিক কারণ নয়, বরং এই বনের উপর নির্ভর করে লাখ লাখ মানুষ জীবনকেও বিপন্ন করেছে, লাখ লাখ মানুষের জীবনও বিপন্ন হয়েছে আর কি। উদাহরণ কী দেবে, চাষের জমিতে নোনা পানি ঢুকে পড়ায় কৃষিকাজ অসম্ভব হয়ে পড়েছে, ফলে সুন্দরবনের বহু মানুষ জলবায়ু উদয়াস্ত হিসাবে শহরে পাড়ি জমাতে বাধ্য হয়েছে, জলবায়ুর কারণে উদ্বাস্তু হয়ে গেছে আর কি।
5-2 এটা দেখো, ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। মানে ভারতের জলবায়ুর ক্ষেত্রে মৌসুমি বায়ু কীভাবে প্রভাব বিস্তার করে। ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব অত্যন্ত গভীর এবং সুদূর প্রসারী। ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ু কীভাবে প্রভাব বিস্তার করে তার বৈশিষ্ট্যগুলো দেখো। প্রধান বৈশিষ্ট্যগুলো হলো ঋতু পরিবর্তনের সাথে সাথেই, আচ্ছা যেখানে যেখানে কমা পূর্ণ হচ্ছে দেখে দেবে, আরেকবার বলে দিলাম। বায়ুর দিক পরিবর্তন, এগুলো কিন্তু পড়ানোর সময় মানে অতটা সম্পূর্ণটা মুখে বলা সম্ভব নয়, জাস্ট দেখে নেবে তোমার একটু, ঠিক আছে, কমা পূর্ণ ছেদগুলো। নিচে ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাবসমূহ আলোচনা করা হলো। 1 নাম্বার, ঋতু পরিবর্তন ও বায়ুর গতিপথ আর কি। মৌসুমি বায়ু বছরে দুবার তার দিক পরিবর্তন করে। গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু অর্থাৎ হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন যেটাকে বলা হয়, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দক্ষিণ পশ্চিম দিক থেকে আর্দ্র বায়ু ভারতে প্রবেশ করে। এটি ভারত মহাসাগর ও আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে, যার ফলে সারা দেশে বৃষ্টিপাত হয়। শীতকালীন মৌসুমি বায়ু অর্থাৎ নর্থ ইস্ট মনসুন যেটাকে বলা হয়, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত উত্তর পূর্ব দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। এটি মূলত স্থলভাগ থেকে আসায় এতে জলীয় বাষ্প থাকে না, ফলে শীতকাল শুষ্ক থাকে। বৃষ্টিপাতের বন্টন ও প্রকৃতি, আচ্ছা এই যে পয়েন্টগুলো দেখলে সাব পয়েন্ট বলা হয়, এগুলোকে স্টার মার্কিং করা রয়েছে, এগুলো সাব পয়েন্ট 1 নম্বর পয়েন্টের অন্তর্গত, বোঝা গেল। 2 নম্বর দেখো, বৃষ্টিপাতের বন্টন ও প্রকৃতি। ভারতের বার্ষিক বৃষ্টিপাত প্রায় 75% থেকে 90%। এর যে এই যে পরিমাণটা, এটা কিন্তু ঘটে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রভাবে, তবে এই বৃষ্টিপাত সর্বত্র সমান নয়। অসম বন্টন, এটার আবার সাব পয়েন্ট করবে। প্রথম সাব পয়েন্ট, পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে এবং উত্তর পূর্ব ভারতের মেঘালয়, অসমে, ঠিক আছে, প্রচুর বৃষ্টিপাত হয়। অন্যদিকে রাজস্থানের থর্মরভূমি এবং দক্ষিণ ভারতে বৃষ্টিছায়া অঞ্চলে আর কি বৃষ্টিপাত খুব কম। তারপরে পয়েন্ট করবে শৈলক্ষেপ বৃষ্টিপাত, এটাও সাব পয়েন্ট। হিমালয় এবং পশ্চিমঘাট পর্বতমালার মতন প্রাকৃতিক বাধাগুলোর কারণে বায়ু বাধা পেয়ে ওপরে উঠে ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। আচ্ছা, এগুলো আমি বিভিন্ন বই রেফারেন্সগুলোকে ফলো করে তৈরি করেছি। তোমরা তোমাদের যে সমস্ত রেফারেন্স বা বইগুলো লেখকের ব্যবহার করো, সেখানে এই সমস্ত প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। সেখানে হয়তো আরও ভালো করেও লেখা রয়েছে, জানি না, তো তোমরা ওগুলোও চাইলে ফলো করতে পারো। এটুকু অ্যাডভাইস তোমাদেরকে দিয়ে দিলাম। 3 দাগে দেখো, তাপমাত্রার উপর প্রভাব। মৌসুমি বায়ুর আগমনে আর কি গ্রীষ্মকালে প্রচণ্ড দাবাদহ থেকে মুক্তি পাওয়া যায়। জুন মাসে যখন বর্ষা শুরু হয়, তখন ভারতের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে যায়। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় আবহাওয়ার আরামদায়ক হয়ে ওঠে। কৃষি ও অর্থনীতির ওপর প্রভাব। ভারত একটি কৃষি প্রধান দেশ এবং ভারতীয় কৃষি মূলত মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল। খারিফ ও রবি শস্য, এগুলো হচ্ছে 4 নম্বর পয়েন্টের মানে সাব পয়েন্ট এগুলো। বর্ষাকালে বৃষ্টি খারিফ শস্য যেমন কী ধান, পাট, উদাহরণ দিয়ে দিবে আর কি, এগুলো খারিফ শস্যের নাম, চাষের জন্য অত্যাবশ্যক। আবার শীতকালীন উত্তর পূর্ব মৌসুমি বায়ু তামিলনাড়ু উপকূলে অর্থাৎ করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়, যার রবি শস্যের জন্য সহায়ক। অনিশ্চয়তা, মৌসুমি বায়ু খামখেয়ালিপনা ভারতের অন্যান্য আশঙ্কার কারণ। কোনো বছর দেরিতে এলে বা কম বৃষ্টি হলে খরা দেখা দেয়, আবার অতিরিক্ত বৃষ্টিপাত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু। শরৎকাল 5ই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মৌসুমি বায়ু ফিরিয়ে যেতে শুরু করে, একে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু বলা হয়। এই সময় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাত দেখা যায়। সারসংক্ষেপে মৌসুমি বায়ু হলো ভারতের জলবায়ু প্রাণস্পন্দন। এটি কেবল বৃষ্টিপাতই নিয়ন্ত্রণ করে না, বরং দেশের তাপমাত্রা, বনভূমি, কৃষি এবং সামগ্রিক জীবনকে এক সূত্রে বেঁধে রাখে। এটুকুই লিখবে তোমরা। এই ছিল টোটাল তোমাদের আজকের ভূগোলের প্রথম যে পর্ষদ নমুনা প্রশ্নপত্র, তার উত্তরের সমাধানের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, যেখানে যেখানে ভুল ছিল সংশোধন করে দিয়েছি, এবং আমরাও ওটাকে যখন আরেকবার এডিট করব বা ফাইনাল এডিট করব, সংশোধন করা থাকবে। বা ওই যে ছকটার কথা বলেছিলাম, ওটা আমরা ওইভাবে বইয়ের পেজটা দেখিয়েছি, কিন্তু বইয়ের পেজ থাকবে না, ওখানে আমরা ভালো করে কম্পিউটারে টাইপ করে ঘর করে সম্পূর্ণটা দেখাবো, ঠিক আছে। যারা যারা পিডিএফ সম্পূর্ণ 19টা মডেল সেটে নিতে চাইছো প্লাস এই প্রশ্নপত্রটার উত্তর, তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারো, খুবই অল্প পরিমাণ টাকার বিনিময়ে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক অপশনে সেভ রাখো। আর যারা যারা নেবে না তাদেরকে তো আমরা আলোচনা করে দিলাম, চাইলে তোমরা ভিডিও দেখে এভাবে লিখে নিতে পারো এখান থেকে উত্তরগুলো। আজ অবধি সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক অপশনে সেভ রাখো। 19টা মডেল সেটে সেম এভাবেই ক্লাস আসবে।